নমস্কার, আমি সমাপ্তি গল্পটা আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আরও একটু পড়ে নিচ্ছি, শুনবেন প্লিজ, ভালো লাগবে। এই অপরাধী যুগল গৃহে ফিরিয়া আসিলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন, কোনো কথাই কহিলেন না। এ নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রহিল। অবশেষে অসহ্য হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে কহিলেন, বউয়ের কি করবে? অপূর্ব কহিল, বউ এখানেই থাক। মা কহিলেন, না বাপু, কাজ নাই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন। অপূর্ব অভিমান ক্ষুণ্ণ সুরে কহিল, আচ্ছা। কলিকাতা যাইবার আয়োজন পড়িয়া গেল। যাইবার আগের রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মৃন্ময়ী কাঁদিতেছে। হঠাৎ তাহার মনে আঘাত লাগিল। বিষণ্ণ কণ্ঠে কহিল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? মৃন্ময়ী কহিল, না। অপূর্ব জিজ্ঞাসা করিল, তুমি আমাকে ভালোবাসো না? এ প্রশ্নের কোনো উত্তর পাইল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় ইহার মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতা সংস্রব থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করিল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময় অনায়াসে উত্তর করিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষোত্তীর্ণ কৃতবিদ্য যুবকের সূচির মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হইল। কহিল, আমি অনেক কাল আর বাড়ি আসিতে পারিব না। এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না। বোধ হয় 2 বৎসর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী আদেশ করিল, তুমি ফিরে আসবার সময় রাখালের জন্যে একটা 3 মুখ রজাসের ছুরি কিনে নিয়ে এসো। অপূর্ব শয়ান অবস্থা হইতে ঈষৎ উত্থিত হইয়া কহিল, তুমি তাহলে এখানেই থাকবে? মৃন্ময়ী কহিল, হাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকব। অপূর্ব নিঃশ্বাস ফেলে কহিল, আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসব না। খুব খুশি হলে? মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল। কিন্তু অপূর্বর ঘুম হইল না। বালিশ উঁচু করিয়া ঠেসান দিয়া বসিয়া রহিল। অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল। অপূর্ব সেই আলোকে মৃন্ময়ীর দিকে চাহিয়া দেখিল এবং চাহিয়া রহিল। চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপার কাঠি ছোঁয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে। একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালাবদল করিয়া লওয়া যায়। রূপার কাঠি হাস্য, আর সোনার কাঠি অশ্রুজল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগাইয়া দিল। কহিল, মৃন্ময়ী, আমার যাইবার সময় হইয়াছে, চলো, তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি। মৃন্ময়ী শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার 2 হাত ধরিয়া কহিল, এখন আমার একটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি, আজ যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে? মৃন্ময়ী বিস্মিত হইয়া কহিল, কি? অপূর্ব কহিল, তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখভাব দেখিয়া মৃন্ময়ী হাসিয়া উঠিল। হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্যত হইল। কাছাকাছি গিয়া আর পারিল না, খিলখিল করিয়া হাসিয়া উঠিল। এমন 2 বার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। শাসনোচ্ছলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল। মৃন্ময়ী আর হাসিল না। তাহাকে প্রত্যয়ের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল, ভাবিয়া দেখিলাম
বউকে আমার সঙ্গে কলিকাতায় লইয়া গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হইবে। সেখানে কাহারও কেহ সঙ্গিনী নাই। তুমি তো তাহাকে এই বাড়িতে রাখিতে চাও না, তাই আমি তাহার মার বাড়িতেই রাখিয়া আসিলাম। সুগভীর অভিমানের মধ্যে মাতা পুত্রের বিচ্ছেদ হইল, মানে কলকাতায় চলে গেল। মার বাড়িতে আসিয়া মৃন্ময়ী দেখিল কিছুতেই আর মন লাগিতেছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদল হইয়া গেছে। সময় আর কাটে না। কি করিবে, কোথায় যাইবে, কাহার সহিত দেখা করিবে ভাবিয়া পাইল না। গল্পে শোনা যায়, নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি নির্মাণ করিতে পারে যে তদ্বারা মানুষকে দ্বিখণ্ডিত করিলেও সে জানিতে পারে না। অবশেষে নাড়া দিলে দুই অর্ধখণ্ড ভিন্ন হইয়া যায়। বিধাতার তরবারি সেইরূপ সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করিয়া ছিলেন যে সে জানিতে পারে নাই। আজ কেমন করিয়া নাড়া পাইয়া বাল্য অংশ যৌবন হইতে বিচ্যুত হইয়া পড়িল এবং মৃন্ময়ী বিস্মিত হইয়া ব্যথিত হইয়া চাহিয়া রহিল। মাতৃগৃহে তাহার সেই পুরাতন শয়নগৃহকে আর আপনার বলিয়া মনে হইল না। সেখানে যে থাকিত সে হঠাৎ আর নাই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সে আরেকটা বাড়ি, আরেকটা ঘর, আরেকটা শয্যার কাছে গুনগুন করে বেড়াইতে লাগিল। মৃন্ময়ীকে আর কেহ বাহিরে দেখিতে পাইল না। তাহার হাস্যধ্বনি আর শোনা যায় না। রাখাল তাহাকে দেখিলে ভয় করে। খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে বলিল, মা, আমাকে শ্বশুরবাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করিয়া অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হইয়া যায়। সে যে রাগ করিয়া বউকে বেখানের বাড়ি রাখিয়া আসিয়াছে, ইহা তাহার মনে বড়ই বিধিতে লাগিল। হেনকালে একদিন মাথায় কাপড় দিয়া মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়িয়া প্রণাম করিল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল নেত্রে তাহাকে বক্ষে চাপিয়া ধরিলেন। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হইয়া গেল। শাশুড়ি বধূর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন। সে মৃন্ময়ী আর নাই। শাশুড়ি স্থির করিয়াছিলেন মৃন্ময়ীর দোষগুলি একটি একটি করিয়া সংশোধন করিবেন, কিন্তু আরেকজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করিয়া মৃন্ময়ীকে যেন নূতন জন্ম পরিগ্রহ করাইয়া দিলেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝিতে পারিল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনিতে পারিলেন। তরুর সহিত শাখা প্রশাখার যেরূপ মিল, সমস্ত ঘরকন্যা তেমনি পরস্পর অখণ্ড সম্মিলিত হইয়া গেল। অপূর্ব বলিয়া গিয়াছিল, তুমি চিঠি না লিখিলে আমি বাড়ি ফিরিব না। মৃন্ময়ী তাহাই স্মরণ করিয়া একদিন ঘরে দ্বার রুদ্ধ করিয়া চিঠি লিখিতে বসিল। অপূর্ব তাহাকে যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ দিয়াছিল তাহাই বাহির করিয়া বসিয়া ভাবিতে লাগিল। খুব যত্ন করিয়া ধরিয়া লাইন বাঁকা করিয়া অঙ্গুলিতে কালি মাখিয়া অক্ষর ছোট বড় করিয়া উপরে কোনো সম্বোধন না করিয়া একেবারে লিখিল, তুমি আমাকে চিঠি লিখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলিবার আছে কিছুই ভাবিয়া পাইল না। আসল বক্তব্য কথা সবগুলি বলা হইয়া গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আর একটু বাহুল্য করিয়া প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ী তাহা বুঝিল। এজন্য আরও অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া আর কয়েকটি নূতন কথা যোগ করিয়া দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশু পুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে, এই বলিয়া চিঠি শেষ করিল। চিঠি লেফাফায় মুড়িয়া প্রত্যেক অক্ষরটির উপর একটি ফোঁটা করিয়া মনের ভালোবাসা দিয়া লিখিল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক
তবু লাইন সোজা, অক্ষর সুছাঁদ এবং বানান শুদ্ধ হইল না। লেফাফায় নামটুকু ব্যতীত আরও যে কিছু লিখা আবশ্যক মৃন্ময়ী তাহা জানা ছিল না। পাছে শাশুড়ি অথবা আর কাহারও দৃষ্টিপথে পড়ে সেই লজ্জায় চিঠিখানা একটি বিশ্বস্ত দাসীর হাতে দিয়া ডাকে পাঠাইয়া দিল। বলা বাহুল্য, এ পত্রের কোনো ফল হইল না, অপূর্ব বাড়ি আসিল না। আজ এইটুকু থাক, আর একটুখানি বাকি আছে, হয়ে যাবে। কেমন লাগলো বলবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ।